আকবির ভাই, আপনি বাংলায় কথা বলছেন। যেহেতু আপনার গায়ে টি-শার্টে কিন্তু ক্রিকেট ইটালিয়ানে লেখা আছে। মানে আপনি ইতালির ক্রিকেটকে রিপ্রেজেন্ট করছেন। এই যে আসলে বাংলাদেশী হয়েও ক্রিকেট ইতালিয়ানকে বা ইতালিকে আসলে রিপ্রেজেন্ট করার পিছনের আসলে আ কা গল্পগুলো যদি একটু শুনতাম। বা আপনি এখন কোন পদে আছেন সবকিছু একটু যদি গুছিয়ে বলতেন। আ আসলে এই যাত্রা শুরু হয়েছে অনেক আগে। আমি মূলত ২০০৫ এর শেষের দিকে আ ইতালিতে হচ্ছে আ শিফট করি। আমি ওখানে তখন থেকেই বসবাস করতেছি রেগুলার। তো ১ম এ যখন আমি ইতালিতে যাই বাংলাদেশে ক্রিকেট খেলতাম। ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে কখনো খেলা হয়নি। তবে টুকটাক ক্রিকেট খেলা হতো। তো ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চেয়েছি এবং ক্রিকেট নিয়ে ভালো লাগা ছিল। আ তো চেষ্টা করতাম যে ওইখানে কিছু করা যায় কিনা। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. তো আমরা ১ম এ লোকালে কিছু চেষ্টা করেছি কোনো একটা ক্লাব দাঁড়া করাইতে। তবে বিভিন্ন কারণেই এটা হয়ে ওঠে নাই। তো তখন আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করলাম যে ক্রিকেটের সঙ্গে কিভাবে যুক্ত থাকা যায়। তো তখনও তো আমি আসলে জানতাম না যে ইটালিতে ফেডারেশন বলে কিছু আছে কিনা অথবা আনুষ্ঠানিকভাবে ক্রিকেট খেলা হয় কিনা। কারণ তখনও পর্যন্ত আমার জানা ছিল না বিষয়টা। তো আমি তখন Google এ সার্চ করে একটা অ্যাড্রেস পাই এবং ওই অ্যাড্রেসে হচ্ছে আমি তখন তাদেরকে লিখেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি কিভাবে মানে ক্রিকেটে যুক্ত থাকতে পারি। বিশেষ করে আম্পায়ার কিভাবে হতে পারি। তো তখন তারা আমাকে বলল যে, "হ্যাঁ, এই পাথওয়েটা আছে ফলো করলে তুমি আম্পায়ারিং করতে পারবে আমাদের লোকাল হচ্ছে লিগগুলোতে।" তো তখন আমি হচ্ছে শুরু করি আরকি। ২০০৮ সাল থেকে শুরু করি এবং আজকে পর্যন্ত মোটামুটি আমি আ প্রায় আ কত হবে? আনুমানিক ৩ ম্যাচ তো আম্পায়ারিং করেছি লোকাল যদি বলতে হয় আরকি। এর বাইরে আমি ইতালিতে। হচ্ছে হ্যাঁ, ইতালিতে, হ্যাঁ, ইতালিতে। এর বাইরে ২০১০ সালে ইতালিতে যখন ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন 4 হয়, তখন আমি ওই আম্পায়ারিং প্যানেলে ছিলাম আইসিসির ওই টুর্নামেন্টের। ওইখানে ইয়ান গুল্ডের মতো আম্পায়ারও আসছিলেন আরকি। তো মূলত তখন থেকেই আমার মধ্যে আবার একটা ইন্সপিরেশন আসে যে দেখা কোনভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া যায় কিনা। তো পরবর্তীতে সেই সুযোগটা আমার ঘটে ২০১৮ সালে। ২০১৮ সালে আমি ফিফা আইসিসির যে হচ্ছে ডেভেলপমেন্ট প্যানেল নামে একটা প্যানেল আছে আম্পায়ারদের। সেই প্যানেলে আমি প্রায় ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ছিলাম এবং আ কোভিড না আসলে হয়তো আরেকটা বেশি হইতো। তারপরও আরকি আপনার ৪ টা থেকে ৫ টা আরকি আইসিসি টুর্নামেন্ট আমি কভার করেছি। এটা হচ্ছে বিভিন্ন আ স্তরের ক্রিকেট। যেমন ওয়ার্ল্ড কাপ টি-20 কোয়ালিফায়ার, আন্ডার-19 ক্রিকেট কোয়ালিফায়ার, উইমেন কোয়ালিফায়ার, ইউরোপিয়ান লেভেলে আরকি আমি আম্পায়ারিং করেছি। তো এর পাশাপাশি ২০১৭ সাল থেকে আমি হচ্ছে আমাদের যে আম্পায়ার অ্যাসোসিয়েশন ক্রিকেটের এটাকে আমরা বলি গ্রুপো ইতালিয়ানো দেগলি আরবিত্রি দি ক্রিকেট, জাক্স সংক্ষেপে। তো এইটার আমি হচ্ছে প্রধান হিসেবে দায়িত্ব পালন করি এবং ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করি আরকি। ২০১৯ সালের পরে আ আবার ২০২৪ সালে আমি নতুন করে এখনো পর্যন্ত এই দায়িত্বে আছি। আ আম্পায়ার অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে আরকি। তো এই যখন ইতালি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে তো তারপরেই আরকি পরপরই আমাকে হচ্ছে ফেডারেশন থেকে বলা হয় যে ওয়ার্ল্ড কাপে আমাদের একজন মিডিয়া ম্যানেজার যারা মিডিয়া নিয়ে কাজ করে এরকম লাগবে। তো আমরা চাচ্ছি যে তুমি দায়িত্বটা নেও। তো কখনোই আমার আসলে মানে নতুন দায়িত্ব নিতে হচ্ছে সংকোচ বা ভয় কখনো কাজ করে না। কারণ আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তো কাজেই এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করি। তো এখন আমি মিডিয়া ম্যানেজার হিসেবে ইতালির ফেডারেশনের ক্রিকেট দলের সঙ্গে বর্তমানে হচ্ছে ওয়ার্ল্ড কাপে আসছি আরকি। তো এটাই মূলত আরকি আপনার একটা বড় লম্বা সময় অনেক ত্যাগ তিতিক্ষা বা স্যাক্রিফাইস এর গল্প আরকি একদম শর্টকাটে যদি বলতে হয় তো এটাই আরকি আমার গল্প। আপনি জানেন যে বিশ্বকাপে বাংলাদেশ দল আসলে অংশগ্রহণ করছে না। যে কোনো কারণগুলো অবশ্যই জানেন। আ এই যে আসলে বাংলাদেশ অংশগ্রহণ করছে না বা এর আগে যখন আপনারা গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখেছেন, বাংলাদেশের সাথে খেলা আছে, তখন আসলে কি মনে হয়েছিল আসলে? তখন মানে এক্সাইটমেন্ট এ কাজ করছে কেমন? যে আমিও একটা দেশকে প্রতিনিধিত্ব করছি, আবার আমার দেশও সেখানে আছে। তখন আসলে ফিলিংস টা কেমন ছিল? না, এটা অবশ্যই আমার জন্য একটা আনন্দের বিষয় ছিল। যখন ওয়ার্ল্ড কাপের হচ্ছে ফিক্সার দেখলাম আমরা যে ১ম ম্যাচ বাংলাদেশের সাথে। তো একদিকে হচ্ছে যেই দেশে আমার হচ্ছে প্রায় ২৩-২৪ বছর জন্ম থেকে ২৩-২৪ বছর পর্যন্ত আমি থেকেছি। আরেকটা হচ্ছে ২৩-২৪ বছর বয়স থেকে এখন পর্যন্ত আমার বয়স এখন আনুমানিক ৪৩-৪৪ বছর। তো দেখা যাচ্ছে যে মানে একটা আমার হচ্ছে জন্মগত হচ্ছে দেশ, আরেকটা হচ্ছে জন্মগতভাবে দেশ, আরেকটা হচ্ছে আপনার অ্যাডপটিভ দেশ।
তো দুই দেশের মধ্যে খেলাটা অবশ্যই একটা আনন্দের। পুরো টিম নিয়ে কি বলবেন? আপনার টিমটা যদি বলি যে ইতালির টিমটাকে নিয়ে কি বলবেন? তারা আসলে কতটা প্রস্তুত আসলে? আসলে আমরা আজকে পর্যন্ত যে প্রস্তুতি আমরা নিয়েছি এর থেকে ভালো প্রস্তুতি আসলে আমাদের নেওয়া সম্ভব ছিল না। কারণ আপনি হয়তো জেনে থাকবেন যে ইতালি একমাত্র দেশ যার হচ্ছে নিজ দেশে কোনো হচ্ছে ন্যাচারাল টার্ফ উইকেট নাই। তো এটা অবশ্যই একটা হচ্ছে মানে প্রতিবন্ধকতা। তো আমরা চেষ্টা করেছি এই প্রতিবন্ধকতার ভিতরেও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে। নভেম্বর থেকে আমাদের একটা ক্যাম্প হয়েছে দুবাইতে। সেখানে পুরো দল ছিল। তারপরে আপনার কিছু একটা অংশ আপনার চলে গিয়েছে শ্রীলঙ্কাতে, যারা মূলত আমাদের লোকাল লিগগুলো খেলে, যাদের হচ্ছে ন্যাচারাল টার্ফে খেলার খুব একটা অভিজ্ঞতা নাই। আর এর বাইরে হচ্ছে আমরা আয়ারল্যান্ড সিরিজ আয়োজন করেছি দুবাইতেই। সেখানেও আমাদের ভালো একটা প্রস্তুতি হয়েছে। তারপরে আমরা আয়ারল্যান্ড সিরিজে ২-১ যদিও হেরেছি, তারপরও ম্যাচগুলো খুবই ক্লোজ ছিল। শেষ ম্যাচটা আমরা জিতেছি এবং প্রথম ২ টা ম্যাচও আমরা জিততে পারতাম। এরপর আমরা নামিবিয়ার সঙ্গে জিতেছি ওয়ার্ম আপ ম্যাচে। এরপরে কানাডা এবং সর্বশেষ ইউএইর সাথে বেশ ভালোভাবে আমরা বিজয় অর্জন করেছি। তো এগুলা মোটামুটি আমাদের যে হচ্ছে কনফিডেন্স লেভেল সেটা অবশ্যই বুস্ট আপ করেছে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা মোটামুটি আমাদের সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতিটা নিয়েই আসতে পেরেছি আরকি। এবং আমাদের দলটা আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে একটা ব্যালেন্স দল। এখানে হচ্ছে আমাদের ক্যাপ্টেন যে তার যেমন অভিজ্ঞতা রয়েছে, আবার আমাদের এখানে ২০ বছর বয়সে হাসান আলী যে হচ্ছে আমাদের ফাস্ট বোলার, সেও রয়েছে। তো অভিজ্ঞতা এবং হচ্ছে তারুণ্যের মিশেলে আমাদের দলটা একটা ব্যালেন্স দল বলবো। আচ্ছা। যেহেতু আপনাদের টিমে অনেকেই আছেন, বাংলাদেশ দলে তাদের কোনো পছন্দের খেলোয়াড় আছে কিনা? তাদের কোনো ক্রিকেটারকে নিয়ে আসলে গল্প হয়েছে কিনা, শুনেছেন কিনা? বা আপনাদের ক্রিকেটাররা আসলে ইতালির ক্রিকেটাররা কখনো কোনো ক্রিকেটার নিয়ে গল্প করেছে কিনা? যেহেতু বাংলাদেশে অনেক লিজেন্ডারি ক্রিকেটার আছেন, তাদেরও অনেক আসলে ফ্যান আছেন যারা আসলে ক্রিকেট খেলছেন। আসলে সত্যি কথা বলতে ওইভাবে কোনো একক কোনো ক্রিকেটার নিয়ে কথা সেভাবে হয় নাই। আমি ঠিক মনে করতে পারতেছি না। তবে একজন জিজ্ঞেস করেছিল তিহানকে, যখন শুনেছে যে তিহান বাংলাদেশে কাজ করেছে, তো জিজ্ঞেস করেছিল যে ইমরুল কায়েস কোথায়? সম্ভবত ইমরুল কায়েসের সঙ্গে কোনো একটা লিগে খেলেছে। এর বাইরে আমাদের ক্যাপ্টেন যে ওয়েন ম্যাডসন, সে রংপুরের হয়ে খেলেছে। রংপুরের হয়ে বিপিএল এ খেলেনি। রংপুর যখন হচ্ছে বাইরে কোনো একটা খেলতে আসছিল কয়েক বছর আগে বোধহয়। গ্লোবাল তখন সুপার লিগ। রংপুরের হয়ে খেলেছিল। জি? জি, গ্লোবাল সুপার লিগ। হ্যাঁ, গ্লোবাল সুপার লিগ। ওইখানে সে রংপুরের হয়ে খেলেছিল। তো ও ১ বার ২ বার জিজ্ঞেস করেছিল। তো ওইভাবে বিশেষ কোনো খেলোয়াড় ধরে জিজ্ঞেস করে না। এর বাইরে আপনার বলতে গেলে বেশ কিছু ভালো খেলোয়াড় তো বাংলাদেশে আছে। তাদের কথা তারা বলে। কিন্তু ওইভাবে মানে নাম ধরে বা ফ্যান হিসেবে যে কথা বলে সেইভাবে আসলে খুব একটা কথা হয় না। এই বিশ্বকাপে কেমন প্ল্যান আপনাদের? আর কি আসলে, যেহেতু বিশ্বকাপে অংশগ্রহণ করলে অনেক টাকা পাওয়া যায় বা অনেক একটা আইসিসি থেকে অনেক টাকা পাওয়া যায়। তো আপনি বলছিলেন যে ইতালিতে আসলে অনেক খেলার মাঠ নেই পর্যাপ্ত পরিমাণ, বা যে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে আসছে, এটা অনেক বড় একটা অর্জন আসলে। এখান থেকে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা ইতালির ক্রিকেট নিয়ে? না, এটা তো অবশ্যই একটা হচ্ছে অর্থগত সমস্যা তো অবশ্যই রয়েছে যে আমাদের সম্পদ তো অসীম না। কিন্তু এটা যেমন সত্য যে বিশ্বকাপ খেললে অনেক হচ্ছে আ টাকা পাওয়া যায় বা অর্থ আসে। আবার এটাও সত্য যে অনেক খরচও কিন্তু বাড়ে। তো দিন শেষে হ্যাঁ, হ্যাঁ। ব্যালেন্সটা কিন্তু খুব বেশি থাকে না আরকি। তো যেটা মূলত আমাদের জন্যে হেল্প হবে সেটা হচ্ছে যে অর্থগত বিষয় না। যেহেতু আমরা একবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছি। তো যখন গভর্নমেন্টের কাছে আমরা দেন-দরবার নিয়ে যাব, তখন আমাদের হচ্ছে নিশ্চয়ই কণ্ঠস্বরটা আরেকটু জোরালো হবে এবং আমরা যদি হচ্ছে আরো ভালো পারফর্ম করতে পারি ওয়ার্ল্ড কাপে, তো আমরা নিশ্চয়ই আরো ধরেন হচ্ছে বেশি বরাদ্দের দাবি করতেই পারবো। আর এর পাশাপাশি এখন যেহেতু ক্রিকেট হচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটা ইভেন্ট হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তো এইটা আমাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে। কারণ এখন হচ্ছে আমরা CONI মানে হচ্ছে আপনার ইতালিয়ান অলিম্পিক কমিটি। এই অলিম্পিক কমিটির থেকে বরাদ্দ আমাদের অবশ্যই বাড়বে এবং সেখান থেকে আমরা ইনফ্রাস্ট্রাকচারের জন্য হচ্ছে টাকা বরাদ্দ দেওয়া দাবি করতে পারবো। তো আমরা আশা করতেছি যে এই ২ টা বিষয় একত্র করে আমরা সামনের দিকে আরকি এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ ইনফ্রাস্ট্রাকচার ছাড়া তো আসলে একটা দেশের ক্রিকেট এগিয়ে নেয়া যাবে না। তো সেই কারণে আমাদের ১ম চিন্তাটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। এর পাশাপাশি হচ্ছে লোকালদেরকে যতটা সম্ভব খেলাতে নিয়ে আসা। এটা আমরা স্কুল ক্রিকেট দিয়ে শুরু করেছি। বয়সভিত্তিক টুর্নামেন্ট রয়েছে এবং আমরা চেষ্টা করতেছি যত বেশি সম্ভব এদেরকে ধরে রাখা, যেন হচ্ছে স্কুল শেষ হয়ে গেলে বা বয়সভিত্তিক দলগুলো পেরিয়ে গেলেও এরা যেন হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারে, সেই ব্যবস্থা আমরা করতেছি। ওকে। ভাই, আপনি যেহেতু আম্পায়ারিং নিয়ে আপনার পথ চলা, আপনি আম্পায়ারিং করবেন, সামনেও করবেন। আপনি আইসিসির প্যানেলেও ছিলেন বা আইসিসির যেকোনো একটা
সংগঠনে ছিলেন আপনি বলছেন, এটা একটু ক্লিয়ার করবেন। আসলে আইসিসি কোন পদে ছিল, মানে কোন এই প্যানেলে ছিলেন আসলে সেটা, এবং তার পাশাপাশি আসলে বাংলাদেশের বাংলাদেশে এখন একজন আছেন যিনি আইসিসির প্যানেলে আছেন, তো এলিট প্যানেলে। তো সেই প্যানেলের যে আম্পায়ার তিনি হচ্ছেন সৈকত ভাই। তো সৈকত ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা, বা আমাদের সোহেল ভাই গেছেন ওইখানে, তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা ক্রিকেট নিয়ে, বা আপনার দেখা হয়েছে কিনা? আচ্ছা, আমি প্রথম প্রশ্ন উত্তরটা দেই। আমি মূলত ছিলাম আইসিসি ডেভেলপ প্যানেলে। আইসিসি ডেভেলপমেন্ট প্যানেল বলে একটা প্যানেল আছে সেটাতে। আইসিসি প্যানেল হচ্ছে মূলত ৩ টা। একটা হচ্ছে আপনার এলিট প্যানেল, তারপরে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্যানেল এবং তারপর হচ্ছে ডেভেলপমেন্ট প্যানেল। ডেভেলপমেন্ট প্যানেলে হচ্ছে মূলত অ্যাসোসিয়েট দেশের যে হচ্ছে আম্পায়াররা থাকে তারাই মূলত এখানে সুযোগ পায়। এর বাইরে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল প্যানেলে জায়গা পায় না, কিন্তু দেখা যাচ্ছে যে উদীয়মান আম্পায়ার তারাও হচ্ছে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকেও চান্স পায়। তো এই ২টা হচ্ছে ২ রকমের আম্পায়ারদেরকে নিয়ে মোটামুটি প্যানেলটা। তো এই প্যানেলে আমি ২০১৮ সাল থেকে প্রায় ২০২১ সাল পর্যন্ত ছিলাম। তো ২০২১ সালের পরবর্তীতে আমাদের ঘরে একটা কন্যা সন্তান হচ্ছে আসে। তো যেই কারণে আমার একটু ব্যস্ততা বেড়ে যায়। ব্যবসা, পড়ালেখা সবকিছু নিয়ে আরকি আর সময় দিতে পারিনি। তো আশা করতেছি এখন নতুন করে সেই প্যানেলে যাব, ডেভেলপমেন্ট প্যানেলে, এবং ইতালি যদি ভবিষ্যতে কখনো ওডিআই স্ট্যাটাস পায়, তো কেন না, সামনে হচ্ছে মানে আগানোর হচ্ছে চিন্তা থাকবে। আর এলিট প্যানেলের সৈকত ভাইয়ের অংশগ্রহণ করার সুযোগ পাওয়াটা অবশ্যই ধরেন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো খবর। এবং আমি আশা করি যে একজন বাংলাদেশী হিসেবেও বিষয়টা হচ্ছে অবশ্যই গর্বের আমার জন্যও। তো সৈকত ভাইয়ের সঙ্গে আমার সেইভাবে দেখা হয়নি, কথা হয়নি। তবে সোহেল ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। আমাদের ইউএই ম্যাচের যে ওয়ার্ম আপ ম্যাচ ছিল, সেই ম্যাচে সোহেল ভাই হচ্ছে ১ম ইনিংসে ফিল্ড আম্পায়ার করেছেন। তো যেহেতু ওয়ার্ম আপ ম্যাচ, তো ওই ঘুরে ফিরে আম্পায়ারিং সবাই করে। তো তখন সৈকত ভাই আমাদের ড্রেসিং রুমে এসেছিলেন ব্যাট হচ্ছে পরীক্ষা করতে। কারণ আপনারা জানেন যে হচ্ছে ক্রিকেটে ব্যাটের নির্দিষ্ট মাপ আছে এবং ব্যাটে হচ্ছে স্টিকার কিভাবে লাগানো যাবে না লাগানো যাবে, এটার নিয়মকানুন আছে। তো আম্পায়াররা হচ্ছে প্রত্যেক টুর্নামেন্টে রেগুলার ভাবে হচ্ছে এই ব্যাটগুলো চেক করেন। তো উনি যখন ব্যাট চেক করতে এসেছিলেন তখন আরকি ওনার সাথে কথা হয়েছে এবং কথা বেশ ভালো লেগেছে। উনিও বেশ খুশি হয়েছেন আমাকে দেখে। একজন ধরেন বাংলাদেশ হিসেবে আমারও যেরকম ভালো লাগছে ওনারও নিশ্চয়ই সেরকম ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এই যে আবার শেষ প্রশ্ন করি, আপনার তো অনেক আড্ডা হলো, যে আসলে এবার ইতালিকে আসলে বিশ্বকাপটা ইতালি আসলে কোন জায়গায় থেকে শেষ করতে চায় আসলে, এবং ইতালির সামনে পরিকল্পনা কি? দেখেন, যতটুক আমরা কথা বলেছি, বিষয়টা হচ্ছে ম্যাচ বাই ম্যাচ আমরা চিন্তা করার চেষ্টা করেছি। এখানে বিশেষ কোনো লক্ষ্য নিয়ে আসলে আমাদের এখানে মানে আশাটা আসলে না। কারণ ১ম বিশ্বকাপ বিশেষত। তো একমাত্র লক্ষ্য হচ্ছে যে আমরা যেন আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিতে পারি এবং সম্ভব হলে একটু বেশি যেন দিতে পারি। তো আশা করি যদি সামর্থ্যের সর্বোচ্চটুকু আমরা দিতে পারি অন্তত, তো তাহলেও আমাদের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব। এখন এই ভালো রেজাল্টটা কি, এটা হচ্ছে এখন বলা সম্ভব না। এটা হচ্ছে হয়তো ১ টা ম্যাচ জিতা বা ২ টা ম্যাচ জিতা, এবং যদি ১ম ২ টা ম্যাচ আমরা জিতি, হয়তো ৩ টা ম্যাচ জিতারও চেষ্টা করব। তো প্রত্যেকটা ম্যাচ ধরে মানে আমাদের হচ্ছে আলাদাভাবে প্ল্যান, এবং প্রত্যেকটা ম্যাচ ধরে হচ্ছে আমাদের টার্গেট। তো সেই অর্থে আমরা কখনো বলব না যে আমরা নেক্সট লেভেলে যেতে চাই, অথবা এটা করতে চাই অথবা ওইটা করতে চাই। আমাদের প্রধানতম লক্ষ্য হচ্ছে, যেহেতু ১ম বিশ্বকাপ, ২ টো। একটা হচ্ছে যে সামাজিক সবাইকে জানানো যে ভাই ইতালিতেও আমরা ক্রিকেট খেলি, এবং আমাদের হচ্ছে ক্রিকেটের ইতিহাস অনেক দীর্ঘ, এবং আমাদের যে বর্তমান ক্রিকেটের স্ট্রাকচার এটাও মোটামুটি অনেক সুগঠিত, এবং এর কাঠামো অনেক বিস্তৃত। সেইটা, আর এর পাশাপাশি হচ্ছে যে আমরা যেন আমাদের সর্বোচ্চ খেলাটা খেলতে পারি। এই ২ টা বিষয়।